8 নাম্বার টাইপের নাম হচ্ছে টর্ক টাও। আমরা 8 নাম্বারে করলেও পরীক্ষায় তোমরা যখন সৃজনশীল প্রশ্ন একটু একটু করে দেখা শুরু করবা, আজকেই হোমওয়ার্ক দিব, তোমাদের টেনশন নাই। সৃজনশীল যখন দেখা শুরু করবা এবং আজকের ক্লাসের পর যে কোনো টাইমে আজকের ক্লাস পর্যন্ত সারেন টেস্ট হতে পারে, একটু বি কেয়ারফুল। শুধু এই অধ্যায়েরই যতটুকুটা হয়েছে ততটুকুটা একটু পড়ে রাখবা আর কি। আমি কি কথা বুঝতে পারছি? আর আগের খাতাগুলো দেখলাম, মডার্ন ফিজিক্সের যেই 40টা এক কথায় উত্তর ছিল, ওই এক কথায় উত্তরে 40 কেউ পাওনি। 4টা কোশ্চেন একটু কনফিউজিং ছিল, মানে 4টা কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার ছিল না। ওগুলো তো অটো নাম্বার দিলে পাই যায়, তো অটো নাম্বার দেওয়া হয়নি আর কি। তো এটা ঠিক আছে। আর মডার্ন ফিজিক্সে এই লাস্ট পরীক্ষাটা কিসের দিলাম, মডার্ন ফিজিক্সের, এটা তো মেলা নাম্বার পাইছে তোমরা। ওই যে কোশ্চেনটা একটু সোজা হয়ে গেল উত্তর দুটো দিয়ে দেওয়াতে, মেলা সবাই দেখলাম মোটামুটি ফুল নাম্বারের কাছাকাছি আর কি। মানে 30 মার্কের রিটার্ন হয়েছে, সবারই নাম্বার 25, 26, 27, 28। হতাশ আমি দেখি আর কি। তো যাই হোক, এটা মোটামুটি ম্যাক্সিমামেরই। এখন তারা আবার ভেবো না যে লেখে আসেনি v=0 নাকি v<c। তো যুক্তিটা হচ্ছে v=0 দিলে দুইটা কাঠামোর মধ্যে কোনো ধ্রুব বেগ থাকবে না, মানে কোনো চেঞ্জ থাকবে না। যদি চেঞ্জ না থাকে তাহলে তো রূপান্তর জিনিসটাই প্রযোজ্য না। তোকে কি আমি ট্রান্সফরমেশনে কোয়েশ্চেন করতে পারি একটা সিম্পল সেন্টেন্স দিয়ে, ট্রান্সফর্ম ইট টু সিম্পল? তা তো পারি না। আমি তোকে অ্যাক্টিভ একটা ভয়েস দিয়ে বললাম ট্রান্সফর্ম ইনটু অ্যাক্টিভ ভয়েস। তো বিষয়টি এরকম, তুই যদি বেগ নাই থাকে তাহলে তো রূপান্তরের প্রশ্নই উঠে না। তাই এটার উত্তর হবে v<c। ওটা শাহজাহান তপন স্যারের বইয়ের অনুশীলনীর প্রশ্ন। ঠিক আছে, আমি তো তুই আমাকে দেওয়ার পর আমি বই দেখেছি, কোশ্চেনটা যার কাছ থেকে এসছে তাকে জিজ্ঞেস করেছি, তারপর তোকে রিপ্লাই দিয়েছি। ওকে, ঠিক আছে। তো টাইপ 8 নাম হলো টর্ক। এটা কেন ইম্পর্টেন্ট? আলটিমেটলি ম্যাগনেট দিয়ে আমরা কী করি? আমরা কারেন্ট তৈরি করি, জেনারেটর বানাই, এসি বানাই, এগুলোই তো। তো জেনারেটর বলো আর এসি বলো, এগুলাতে ঘোরাইতে হয়, মানে ঘূর্ণন লাগে। সো ঘূর্ণনটা কত জোরে হবে, বা একটা গাড়ি বলো, বা একটা ইলেকট্রিক কার বলো, বা প্লেন বলো, ঘূর্ণন লাগবে। সো ঘূর্ণনের জন্য দায়ী বলকে টর্ক। সো অ্যাকচুয়ালি এই টর্কটাই ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমাদের মেন আউটপুট জিনিসটা টর্ক। যেমন ডিপ্লোমারা এই অধ্যায়ের কিচ্ছু জানে না, খালি জানে কী করে টর্ক বের করতে হবে, কারণ এই টর্কটাই লাগে। সো আজকে আমরা এই টর্ক বের করবো। টর্কের ফর্মুলাও ভেরি সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড, এবং আমাদের খুব একটা কষ্ট হবে না, কারণ আমরা নিউটনিয়ান মেকানিক্সে জানি যে টর্ক মানে হচ্ছে বল, মানে R×F বা RF sin θ, এটা আমরা জানি, হ্যাঁ কি না? গুড, ভেরি গুড, ফ্যান্টাস্টিক, খুবই ভালো লাগলো। তো এখন বাবারা, আমি একটা রেক্ট্যাঙ্গুলার কুণ্ডলী নিলাম, বাট আমি যে সূত্রটা বানাবো, সূত্রটা নট অনলি কারেক্ট ফর রেক্ট্যাঙ্গুলার, এটা বৃত্তাকার, বর্গ, এই আরবিটারি কাঠামো, এলোমেলো কাঠামো, মানে 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 কোনো নাম নাই কাঠামো, সবার জন্যই সূত্রটা প্রযোজ্য। কিন্তু ওই উল্টাপাল্টা কাঠামো দিয়ে তো তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। বোঝানোর জন্য সবথেকে ভালো জিনিস একটা আয়তকার নেওয়া। সো একটা আয়তকার নিলাম, কিন্তু এতটুকু শিওর থাকতে হবে এটাকে একটা কুণ্ডলী হতে হবে। তোমরা ভবিষ্যতে দেখবে এটাকে অনেকে আর্মেচার টাইপের একটা জিনিস বলে। গাড়ির মানে ফ্যান ট্যান মোটরের মধ্যে আর্মেচার, কমুটেটর, এগুলো নামে কিছু জিনিস থাকে আর কি। তো এগুলো অনেক পুরোনো বই ছিল, তোমাদের সিলেবাসে নাই, সযথার মধ্যে মাথা ঢোকানোর দরকার নেই আর কি। তবে এগুলো আবার ডিপ্লোমারা পড়ে আর কি, তো তোমরা না পড়লে তো পিছিয়ে যাবে। তো এখন এই তো আমরা একটা কুণ্ডলিতে তড়িৎ প্রবাহটা ঘুরাইলাম। তো একটা কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ একই দিকে থাকবে, তাই না? একই দিকে, একটা সাইকেলে ঘুরছে, হ্যাঁ কি না? তড়িৎ প্রবাহটাও ধরে নাও I, এবং এটা বিন্দু দিলাম ABCD, এইটুকুটাকে ধরলাম L, এইটুকুটাকে ধরলাম D, এবং তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এই বরাবর ম্যাগনেটিক ফ্লাক্স ঘনত্ব বিও ধরে নিলাম। ওকে, তাহলে আমি বি এর ডিরেকশন দিয়ে দিলাম। কিসের ডিরেকশন দিয়ে দিলাম? বি এর ডিরেকশন দিয়ে দিলাম। ঠিক আছে বাবারা, কিসের ডিরেকশন দিয়ে দিলাম?
বি এর ডিরেকশন দিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে এখানে তার তো 4টা আছে তাই না, মানে আমি যদি আলাদা আলাদা করে তার হিসেবে চিন্তা করি তাহলে এবি তার, বিসি তার, সিডি তার, ডিএ তার, তার 4টা না? তাহলে আমি তোমাদের কাছে একটু 4টা তারে ইন্ডিভিজুয়ালি বল জানতে চাচ্ছি। লাইক আমি তোমাদেরকে কোশ্চেন করলাম যে আমাকে এফ এ বি, এফ বি সি, এফ সি ডি, এফ ডি এ, এই 4টা আমাকে দিতে হবে। কিছু কি বুঝবি? এমনি তোমাদেরকে বাইরে দাঁড় করে রাখি না বাবা, এগুলা অধ্যায়ের ক্লাস মিস গেলে বোঝা যায় না। এখন আমরা যেগুলো অধ্যায় চলছি, একটা ক্লাস মিস দিলে পরেরটা বোঝা খুব ডিফিকাল্ট। এই কারণে আমি শুধুমাত্র সেকেন্ড ইয়ারকে তোমাদেরকে আমি অ্যাক্সেস দিয়ে রেখেছি যে যেই ব্যাচে আসো 1 দিন 2 দিন তো কোনো কিছু বলি না, আর আমি ঢুকতে দিই। ক্লাসটা মিস দিলে এই যে ওকে দেখে তো আমার মানে বোঝা যাচ্ছে ওদের হা করে বসে আছে, আর কোনো গতি নেই আর কি। তবে যাই হোক, এখন পর্যন্ত ম্যাগনেটের যতগুলো ক্লাস নিয়েছি, অধ্যায়টা কি হার্ড লাগছে? লাগার কথা না। আমি কিন্তু অনেক চিন্তা করি, এটা বললে ওরা কী রিয়াক্ট করবে, এটা বললে ওরা বুঝবে কি না, চিন্তা করে করে আমি বোঝাচ্ছি। কারণ একটা জিনিস 2-3 বারে বোঝানো ভালো, কিন্তু একবার মাথার মধ্যে কঠিন ঢুকে গেলে আর ভালো লাগবে না। সো ম্যাগনেট অ্যাকচুয়ালি ফিজিক্সের 21টা অধ্যায়ের মধ্যে এই অধ্যায়টা সব থেকে টাফ, কিন্তু আমি কিন্তু এখন টাফ তোমাদের বুঝতে দিইনি। এবং পরীক্ষায় দেখবা এটাতে তোমরা ভালো নাম্বার বা ঝাক্কাস মার্ক পাই যাবে, কিন্তু মানে এইটা প্র্যাকটিক্যালি 21টা অধ্যায়ের মধ্যে সব থেকে টাফ অধ্যায়, মানে 21টার মধ্যে। এবং এই জিনিস তোমরা 9-10 বংশও পড়োনি, মানে অ্যাটলিস্ট তড়িৎ, অ্যাম্পিয়ার পড়ে আসছো। 9-10 টেসলা যেমন শুনছো, ওয়েবার শুনছো, শোনো নাই। তো এটার একটা ফ্যাক্ট আছে আর কি। জীবনে প্রথম দিন যখন মাত্রা নাম শুনেছিল, কি ক্যাপিটাল কি স্মল, কেমন ভিতরে একটা বিষয় না। কিন্তু এখন তোমাকে কাজের মাত্রা জিজ্ঞেস করতে দিলে, এমসিকিউ দিলে সবাই পারবা, বলের মাত্রা দিলে সবাই পারবা। সো ফার্স্ট টাইমের একটা বিষয়ের ভয় থাকবে এখানে। সো আমি চেষ্টা করছি যতটুকুটা কম ভয় দেওয়া যায়, যারা মিস করবে ভয় নিজে নিজে নিয়ে আসে আর কি। তো এফ এ বি, বিসি, সিডি, ডিএ। তাহলে দেখো বাবারা, আমাকে বলো চুম্বক বল বের করবো, তাহলে কোন সূত্র দিয়ে চুম্বক বল বের করবো? আই এল বি সাইন থিটা। কারণ তোমরা আইও দেখতে পাচ্ছ, এলও দেখতে পাচ্ছ, বিও দেখতে পাচ্ছ। তো তোমরা যা বললা তাই আমিও ধরো লিখলাম আই এল বি, এ বি এর জন্য, এ বি এর জন্য। তাহলে এ বি এর জন্য বলো তো বাবা সাইন থিটা, থিটার কত? এ বি এর জন্য 0 মনে হলো কি করে, মানে কিভাবে তোর 0 মনে হলো? এত সুন্দর করে লাল রঙের বি আর হলুদ রঙের এল, তারা কি সুন্দর করে একটা সুন্দর কোণ তৈরি করেছে 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মানে কি? এফ এ বি কিন্তু আইএলবি হলো। এবার আসো বিসিতে, এখানে আইএলবি বা বিসি এর সাইন কত বলো? তাহলে বিসিতে বল কত হয়ে যাবে? সাইন 0 মান। তাহলে এই বিসি এর বল আসবে 0, অনুরূপভাবে ডি এর বলও কিন্তু 0 আসবে। কারণ যারা মানে যেই কারেন্টগুলা চৌম্বক ক্ষেত্রে সমান্তরাল, তারা কোনো বল অনুভব করবে না, কোনো বল অনুভব। আর ঠিক অনুরূপভাবে এফ সিডি আই এল বি হবে। তো আমি তো তোমাকে মোটামুটি একটা রেক্ট্যাঙ্গুলার জিনিস দিয়ে বোঝাইলাম। এবার 2টা কথায় আসি, তাহলে থাকলো কোথায় কোথায় বল? একটা এ বিতে, একটা সিডিতে, একটা এ বিতে আর একটা সিডিতে, ঠিক আছে? এবার একটা মজার জিনিস দেখো বাবা, এ বির ডিরেকশন কিন্তু বাম থেকে ডানে, সিডির ডিরেকশন কিন্তু ডান থেকে বামে, হ্যাঁ কি না? সো এই কারেন্টের ডিরেকশনটা উল্টা হওয়ার কারণে, যেহেতু এল এর মান সমান, বি এর মান সমান, তুমি যেহেতু কারেন্টের ডিরেকশনটা উল্টা, তাহলে ক্রস গুণনের সময় এল ক্রস বি অবভিয়াসলি এর আর এর উল্টা আসবে, হ্যাঁ কি না? অর্থাৎ এই বল আর এই বলের মান সমান, কিন্তু দিক 180 ডিগ্রি, মানে দিক বিপরীত, হ্যাঁ কি না? একটাই লাঠির মতো জিনিস, 2টা বিপরীত বিন্দুতে 2টা সমান মানে কিন্তু বিপরীতমুখী বল কাজ করছে। এই জিনিসটা নিউটনিয়ান মেকানিক্সের কোনো কনসেপ্টের সাথে কি একটু করে যায়? একই দণ্ডের 2টা ভিন্ন বিন্দুতে সমান মানের বিপরীতমুখী 2টা বল কাজ করছে।
কি বলে? দ্বন্দ্ব বা কাপল। ফার্স্ট ইয়ারে পড়াইনি, নাম কি? দ্বন্দ্ব বা কাপল। তার মানে এরকম সুষম ক্ষেত্রে দ্বন্দ্ব বা কাপল তৈরি হবে। কি তৈরি হবে? আর দ্বন্দ্ব বা কাপলের ক্ষেত্রে টর্ক কি করে নির্ণয় করে রে বাবা? বলো। বল ইন্টু বল দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি না? তাহলে কাপল নির্ণয় করে কি? বল ইন্টু বল দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দিয়ে না? এই করে কি না? এবার আসি বল। এই বলের জায়গায় কি বসাবো? আই এল বি না লিখে আগে ডি লিখলাম, পরে বি লিখলাম, কোনো সমস্যা নাই। উদ্দেশ্য সৎ। তাহলে আই এল ডি বি, উদ্দেশ্য কি? সৎ। এল আর ডি গুণ করে দেখো তো কি হবে? কুণ্ডলীর ক্ষেত্রফল। এল আর ডি গুণ করে কি হবে? কুণ্ডলীর ক্ষেত্রফল। সো এল আর ডি গুণ করে হবে আই এ বি। এখন খেলা শেষ করে নি। যেহেতু এটা কুণ্ডলী, কুণ্ডলী মানেই পাক সংখ্যা এক হতেও পারে, একের বেশিও হতে পারে। কুণ্ডলীর ডেফিনেশনটাই তো তাই, তাই না? যে বারবার বারবার একই জিনিস বারবার ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। তার মানে এই কুণ্ডলীটা এন পাকের হতে পারে। তাহলে এন পাকের হলে সবই এন গুণ হবে। তার মানে সামনে একটা এন থেকে যাবে, তাই না? কুণ্ডলীটা যদি এন পাকের হয় তাহলে সামনে একটা এন থেকে যাবে। তাহলে সূত্রটা কি হলো? এন আই এ বি। এখন থামো। আমি যে এইখানে এত সুন্দর আয়তক্ষেত্র বানায়ে আমার মনের আনন্দে 90 ডিগ্রি করে সব গায়েব করে দিলাম, প্র্যাকটিক্যালি কি আয়তকার কুণ্ডলী হতে বাধ্য? তো সব কিছু যদি ঠিক থাকতো তাহলে আমি জাস্ট এখানে এই যে এফ ডি লিখতে পারতাম না, লিখতে হতো এফ ডি সাইন থিটা। আর কোনো পরিবর্তন হইতো না, জাস্ট এফ ডি এর জায়গায় হইতো কি? এফ ডি। সো একটা সাইন থিটা থেকে যেত, সাইন থিটা। সো সবগুলো লেজে আমি সুন্দর করে একটা সাইন থিটা বানিয়ে দিত। সো এটাই আমার ফর্মুলা। টাউ ইকুয়াল টু এন আই এ বি সাইন থিটা। টাউ ইকুয়াল টু এন আই এ বি সাইন থিটা। স্বাভাবিকভাবে টর্ক একটা ভেক্টর রাশি নাকি? এই টর্ক কি রাশি? তাহলে অবভিয়াসলি টর্কের উপর ভেক্টর দেওয়াটা আমাদের জন্য জরুরি। টর্কের উপর যদি আমরা ভেক্টর দিই তাহলে দেখো এন আই এরা তো ভেক্টর না, তাহলে ভেক্টর হচ্ছে এ আর বি। সো এটা হবে এন আই এ ক্রস বি, অর্থাৎ বি কেয়ারফুল, এখানেও থেটা কিন্তু এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী। এ আর বি এর মধ্যবর্তী কোণ না? বল। হতে পারে তো বাবা, আয়তাকার কুণ্ডলী হতে পারবে না কেন? তার 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 হতে পারবে না কেন? হতে পারবে তো। কুণ্ডলী আমি যে আকারে বানাবো সেই আকারে কুণ্ডলী হবে, ঠিক আছে? আয়তকার নেওয়ার একটাই উদ্দেশ্য 0 আর 90 ডিগ্রি আনা, বোঝানোর সুবিধার্থে। তারা ইন্টিগ্রেশন করা লাগবে, আর কিছু নেই। তো যেটা আমি বললাম বাবা, লাস্ট পর্যন্ত গিয়ে এ ক্রস বি হবে। এ ক্রস বি মানে থিটা কোণটা কার কার মধ্যবর্তী? এই থিটা কোণটা কিন্তু বাবা এই এল আর বি এর মধ্যবর্তী কোণ না। থিটা কোণটা হবে শেষ পর্যন্ত ফাইনাল লাইনে এসে ক্ষেত্রফল ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, যেটা আমরা টাইপ 1-এ পড়েছিলাম ফাই বের করার ক্ষেত্রে, মনে আছে? ওই থিটা আর এই থিটা অ্যাকুরেটলি সেম। অনেক বইয়ে কিন্তু অঙ্কগুলো ভুল আছে, আবার অনেক বই ঠিক আছে। সো থিটাটা বি ক্লিয়ার যে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী। কার কার মধ্যবর্তী কোণ? এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওকে, ভেরি গুড, ভালো লাগলো। তোমরা এটা অত মুখস্থ করা লাগবে না, এই সূত্রটা মুখস্থ করো, 10 সেকেন্ড দিচ্ছি, কারণ এটা দিয়ে অনেক সময় ঘ নাম্বারে অঙ্ক করতে হবে। এন আই এ বি সাইন থিটা।
আমার জানা মতে এনও চিনো, আয়ও চিনো। এ কি? এ কার ক্ষেত্রফল? আমার কুণ্ডলীর ক্ষেত্রফল। না আয়তকার বলতে হবে না, এরই আকৃতির কুণ্ডলী হোক, সমস্যা নেই। তাহলে এন আই এ বি সাইন থিটা, এন আই এ বি সাইন থিটা। ওকে, দাঁড়া, বল টাও ইকুয়াল টু, বস, দাঁড়াও, টাও ইকুয়াল টু, বস, দাঁড়াও, টাও ইকুয়াল টু এন কি? এন 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 কি? এন এন পাক সংখ্যা। আর কি? বি, বি কি? ওমা, এই অধ্যায় তার নায়কই বি গো। বিতে কি? চুম্বক, চুম্বক ফ্লাক্স ঘনত্ব। এর আরো অনেকগুলো নাম আছে, বাট বি এর নাম তো মনে রাখতে হবে। তাহলে একটু পড়তে হবে কিন্তু বাবা, বাসায় বসো, দাঁড়াও, টাও ইকুয়াল টু বি কি? চুম্বক ফ্লাক্স ঘনত্ব। ওকে, কালকে থেকে যাকে জিজ্ঞেস করছে বি বলতে চাচ্ছে না, ব্যাপার কি? বি মানে হলো চুম্বক ফ্লাক্স ঘনত্ব বা চুম্বক ক্ষেত্র ঘনত্ব। বস, নাম তাহলে অঙ্ক করো। 10 পাকের কোন কুণ্ডলীতে, 10 পাকের কোন কুণ্ডলীতে, 10 পাকের কোন কুণ্ডলীতে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করা হলো। কুণ্ডলীর সাথে চুম্বক ক্ষেত্র 30 ডিগ্রি কোণে অবস্থিত, যার মান 3 মাইক্রোটেসলা। টর্ক কত? কুণ্ডলীর ক্ষেত্রফল 50 মিটার স্কয়ার। অন্যান্য ব্যাচ কিন্তু আমি লেখার আগে ব্যাপার আছে, বি কেয়ারফুল, ভুল করিও না। ব্যাপার আছে।
এই হয়েছে না? তাহলে সূত্র কি বলো? টাউ ইকুয়াল টু এন আই এ বি সাইন থেটা। বলো এন কত, আই কত, এ কত, বি কত, সাইন থেটা কত? 30 হবে না? কারণ চুম্বক ক্ষেত্র 30 ডিগ্রি করে থাকলে চুম্বক ক্ষেত্রের ভেক্টর 60 ডিগ্রি করে থাকে। সো কত উত্তর? 2.10 টু দি পাওয়ার মাইনাস নিউটন মিটার। তাহলে অনেকে যারা প্রথম উত্তর দিচ্ছিল ভুল হয়নি। এই একটা থিটার মান ভুল করলে যে তুমি 4-এর মধ্যে 0 হবে, এটা কি জানো? সো একটা ছোট্ট থিটার মান কিন্তু তোমার বড় একটা নাম্বার নির্ধারণ করবে। এই কথা কি ওকে? কথা ক্লিয়ার? এই শিওর? ওকে। সো টাইপ 8 শেষ। টাইপ নাম্বার 9, আম্পেয়ারের সূত্র। অ্যাম্পিয়ারের সূত্র। এই কিসের সূত্র? অ্যাম্পিয়ারের সূত্র। অ্যাম্পিয়ারের সূত্র এইটা একটু সহজ করে পড়তে হবে। এর জন্য আমি আগে গাউসের লক্ষ্য ভালো করে পড়েছি, যেন এটা ওটা থেকে ধরে ধরে আমি পড়ে দিতে পারি। এটা হচ্ছে গাউসের লয়ের চুম্বক ভার্সন। সো গাউসের ল আমরা বলেছি না, ওটা থেকে ধরে ধরে আমি এটাতে নিয়ে চলে আসবো আর কি। ওকে। সো আগে আমি গাউসের লটা দেখি। গাউসের লটা ছিল ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডি ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। হ্যাঁ কি না? অ্যাম্পিয়ার্স লয়ে সারফেস ইন্টিগ্রালের জায়গায় হবে ক্লোজ লাইন ইন্টিগ্রাল। লাইন ইন্টিগ্রাল শিখাইছি না তখন? এমনি তো শিখাইনি, উদ্দেশ্য ছিল সৎ। সো সারফেস ইন্টিগ্রালের জায়গায় কি হলো? লাইন ইন্টিগ্রাল। আগেরটা ছিল ইলেকট্রিসিটি নিয়ে, এটা ম্যাগনেটিজমে। সো ই এর জায়গায় বসবে বি। সারফেস ইন্টিগ্রাল ছিল তাই ডি এ, লাইন ইন্টিগ্রাল তাই হবে ডট ডি এল। স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে চার্জ নিয়ে কথা বলি, বাট ম্যাগনেটের চার্জের কোনো ভূমিকাই নেই। ম্যাগনেটের যাবতীয় ভূমিকা হচ্ছে কারেন্টের। আর পার্থক্যটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে মিউ নট দিয়ে ভাগ হয়, আর ম্যাগনেটে মিউ নট দিয়ে গুণ হবে। ঠিক আছে? সো জাস্ট তাহলে মনে রাখাটা সুবিধা হয়ে যাবে। এইটা থেকে আমাদের এখন কার্যকলাপ করতে হবে। মনে রাখাটা খুব একটা কষ্টকর হওয়ার কথা না। ক্লোজড লাইন ইন্টিগ্রাল বি ডট ডি এল ইকুয়াল টু মিউ নট আই। ক্লোজড লাইন ইন্টিগ্রাল বি ডট ডি এল equal to mu naught I. Closed line integral b dot dl equal to mu naught I. Mu naught I. কথা ওকে? শিওর? গুড। গাউসের ল থেকে মেন টার্গেট কি ছিল? ই বের করা। তাহলে তোমরাই আমাকে বলো অ্যাম্পিয়ার্স ল থেকে মেন টার্গেট কি হবে? বি বের করা। সেইখান থেকে বি বের করলে নিশ্চয়ই তোমরা বুঝে নিয়েছো বি শুড বি উপরে হবে মিউ নট আই, আর বিটা ধ্রুবক হলে বের হয়ে আসলে নিচে হবে ক্লোজড লাইন ইন্টিগ্রাল ডি এ। এবং বি এর যতগুলো সূত্র পড়েছে উপরে মিউ নট আই আছে না? এখন এই নিচের ইন্টিগ্রেশন ডি এল, এটার মেন আউটপুট কি হওয়া উচিত বলো তো? আমি তো তোমাদের শিখাইছি এটার মানে কি? পরিধি। তার মানে এইটার মানে যে পরিধি, এইটা জানলে আমার মনে হয় তুমি অ্যাম্পিয়ার্স ল দিয়ে যে কোনো জিনিস করতে পারবে আর কি। তাহলে জাস্ট এই জিনিসটা মাথায় রাখো, বি ইকুয়াল টু
মিউ নট আই ডিভাইডেড বাই ক্লোজ লাইন ইন্টিগ্রাল ডিএল, যার মানে হচ্ছে অ্যাম্পিয়ার্সের যে সারফেসটা নিব ওই সারফেসটার পরিধি। গাউসের অধ্যায় কি ছিল? গাউসের সারফেসের এরিয়া, আর এখানে হচ্ছে অ্যাম্পিয়ারের যে সারফেস ওই সারফেসটার পরিধি বা সারকমফারেন্স। ওকে, তো জাস্ট এটার অ্যাপ্লিকেশন হিসাবে আমরা ওই যে অসীম দৈর্ঘ্যের তার পড়ছিলাম না, এই অসীম দৈর্ঘ্যের তার থেকে এই দূরত্বে বিটা আমি একটু এখানে বের করে তোমাকে দেখাই দিই যে দুইটা সূত্র দিয়ে একই উত্তর আসে। অসীম দৈর্ঘ্যের তার মনে আছে না? তাহলে মনে করো এটা অসীম দৈর্ঘ্যের তার, এই তারের মধ্যে আই মানের তড়িৎ প্রবাহ আছে। ওকে, এই তার থেকে আমি এ দূরত্বে চুম্বক প্রাবল্য বা চুম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে? ওই বিন্দুকে সেন্টার করে একটা বৃত্ত আঁকতে হবে, যেন বৃত্তের কেন্দ্র দিয়ে এই তারটা যায়, বৃত্তের কেন্দ্র দিয়ে এই তারটা যায়। মানে ভেরি সিম্পল বাবা, আলটিমেটলি এখানে একটা ডট গুণ ছিল না, ওই ডট গুণের থিটার মান যেন 0 ডিগ্রি হয়। মানে এই এল ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা কেমন করে হবে? ভেরি সিম্পল, এত কঠিন কিছু নেই। ধর এটা তার, এটা তার, তাহলে এই তারের বি কি? এই এটা না, এটা না, তাহলে এই যে আমার হাতের আঙ্গুলগুলাকে মানে এই যে সব আঙ্গুল দিয়ে একসাথে ভাঁজ করতে পারছি না, আমার এই আঙ্গুলগুলোই বি কি না? তাহলে বি আর এল সমান্তরাল হতে হবে না? সব আঙ্গুল বাদ দাও, একটা আঙ্গুল দিয়ে এই যে হয়ে গেল। তাহলে এটা আমার অ্যাম্পিয়ারের সারফেস, এটা আমার কি অ্যাম্পিয়ারের সারফেস। এই দেখতে পাচ্ছ অ্যাম্পিয়ারের সারফেস, এই সারফেসের মানে পরিধি কত? 2 পাই আর না, এখানে 2 পাই এ। এখানে সারফেসের এরিয়াটা কি হবে? তাহলে সারফেসের এরিয়া কি হবে? 2 পাই এ। তাহলে এই সূত্রে বসাও, বি ইকুয়াল টু মিউ নট আই, আর সারফেস এরিয়া মানে সারফেসের পরিধি 2 পাই। কেন এই সূত্রে আমরা প্রমাণ করছি না? অ্যাম্পিয়ার খালি এরকম করলে বাড়ে গেল আর কি, কথাটা বুঝতে পেরেছো? সো এইটা জাস্ট অ্যাম্পিয়ার্স ল, এটাও ওই বি বের করার মতো বায়োর সার্ভার্টার মতো একটা ল, বায়োর সার্ভার্টার মতো এটাও একটা ল। ক্লিয়ার? সহজ করে হলো অ্যাম্পিয়ার ল হলো। এটা দুইটা কঠিন ভার্সন আছে, আমাদের সিলেবাসে নাই। আজকে আমি তোমাদেরকে কঠিন ভার্সনের অঙ্ক করাবো না, ওই কঠিন ভার্সনের দুইটা নাম তোমাদের কাছে শেখাবো। অঙ্ক করাবো কি না আমি এখনো সিদ্ধান্ত নেইনি। সলিনয়েড আর টরয়েড অঙ্ক করানোর সিদ্ধান্ত আমি নিইনি, কারণ আজ অবধি কোনোদিন আসেনি, সিলেবাসে তো নাই। তাও আমি আরেকবার একটু খুঁজবো, কারণ 24-এর কোয়েশ্চেনগুলো আমার হাতে এখন এসে পৌঁছায়নি। মানে আরও যেগুলো ইউনিভার্সিটির কোয়েশ্চেনগুলো লেটেস্ট অ্যাডমিশনের গাইডটা আমার হাতে এসে পৌঁছায়নি। আসলে আমি দেখবো যে আসছে কিনা, যদি আসে আমি করা দেবো। তো আজকে আমি একটু চিনাবো যে হোয়াট ইজ সলিনয়েড অ্যান্ড হোয়াট ইজ টরয়েড। সলিনয়েড এবং টরয়েড একটু উচ্চারণ করো নাম বাবা, মানে আকাশ থেকে বললে হবে না। সলিনয়েড, আরেকটার নাম টরয়েড। সলিনয়েড, আরেকটার নাম টরয়েড। ওকে, একটা নাম সলিনয়েড আরেকটার নাম টরয়েড, বা উচ্চারণ যাই হোক, বাংলা প্রাইভেট পড়িনি তাই উচ্চারণ জানি না, বুঝো না তাইলে। প্রথমটার নাম হলো সলিনয়েড, তার পরেরটার নাম হলো টরয়েড। এটা বোঝানোর জন্য যে একটা সুতা রেখেছিলাম, সুতা গেল কোথায়? এই ক্লাসরুমে যে একটা সুতা ছিল, সুতা ছিল যে দড়ি টাইপের, তার দড়ি, গাছের পাতা, খালি ফেলে দেয়। কই পাঞ্জাবি সুতা টেনে বলে বের করতে হবে। এই যে সুতা দড়ি তার কিছু একটা ছোট হলেই হবে, খালি ওদেরকে পেঁচিয়ে দেখাবো। ওটাতে মুড়ানো যাবে না। কালকে যে পড়ালাম আমি, এই খালা তো ফেলে দিয়েছে। ও এখানে একটা ছিঁড়া অংশ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে না মানে দৌড়াবে। আর একটা চুড়ি লাগবে, চুড়ি কারো না কারো হাতে পাওয়া যাবে, একটা চুড়ি দাও। কারো লাগবে তো?
ওকে, এটা একটা তার, এই তার দিয়ে মনে করো কারেন্ট প্রবাহ করা যায়। আগে সলিনয়েড পরাই দিই, তারপর তোমরা একটা চুরি দাও, তাহলেই হবে। তো শোনো, সলিনয়েডের জন্য মাঝখানে একটা ধাতব দণ্ড নেওয়া হয়, মানে পরিবাহী দণ্ড। আমার এই মাইকটাকে মনে করো পরিবাহী দণ্ড। এই পরিবাহী দণ্ডকে এই তার দিয়ে মুড়াইতে হবে। তাহলে এই যে দেখতে পাচ্ছ না, তো বিষয়টা কি, এখন এই তারে যদি কারেন্ট দেই তাহলে এই লোহাটা চুম্বকে পরিণত হয়ে যায়। তারে কারেন্ট দিলে লোহাটা চুম্বকে পরিণত হয়ে যায়, এবং এই জিনিসটাকে বলা হয় সলিনয়েড। মানে এটা স্থায়ী চুম্বক ছিল না, কিন্তু যতক্ষণ কারেন্ট ততক্ষণ চুম্বক, কারেন্ট নাই চুম্বক নাই। দ্যাট ইজ নোন অ্যাজ সলিনয়েড। অর্থাৎ ভিতরেরটা লোহা, আর এই তারের উপরে কিন্তু পলিথিনের একটা গ্যাডার আছে দিয়ে পেঁচানো, তারে কারেন্ট দিলে ভিতরে একটা চুম্বক হয়ে যায়। এর নাম হলো সলিনয়েড। কি নাম? সলিনয়েড। তাহলে আমি একটা সলিনয়েডের ছবি যদি এখানে রেখে দিই, সলিনয়েড লুকস লাইক দ্যাট। মানে যে স্পাইরাল বাইন্ডিং খাতা আছে না, ওর মধ্যে একটা কলম ঢুকাই দিলাম, সলিনয়েড। কি হয়ে গেল? সলিনয়েড। সলিনয়েড এঁকে ফেলো। আর টরয়েডের জন্য একটা চুরি লাগবে। বাবা একটা চুরি দাও, কেউ দাও, কারো না কারো হাতে থাকার কথা। প্রত্যেক ব্যাচে তো পাইছি, এই যে পাইছি, এই তো ভেরি গুড ভেরি গুড। এই পাঠাই দাও, সামনে পাঠাই দাও। ওকে, টরয়েড পরার জন্য আমাদের চুরি লাগবে। আমরা চুরি পেয়ে গেছি, খুবই সুন্দর চুরি, চকচক করতে করতে আসছে আমাদের কাছে। এই চুরিতে আমার মেয়েরও একটা আছে গো। আচ্ছা শোনো, তাইলে এটা একটা সুন্দর চুরি। এখন বাবারা, এই চুরি কিন্তু চুম্বক না, চুম্বক পদার্থ। তো যেভাবে করে সলিনয়েডকে আমরা মুড়িয়েছিলাম, ঠিক তেমনই করে এই যে তার, এই তার দিয়ে চুরিটাকে জাস্ট আমরা মুড়াবো। কিচ্ছু হবে না। এই দেখো এরকম করে যে মোটামুটি কি সাপের মতো পেঁচায় গেল না? এখন যদি এই তারের মধ্যে কারেন্ট দেই, এই চুরিটাও ম্যাগনেটে পরিণত হয়ে যাবে। তো এই চুরি সহ এই তারকে বলা হয় টরয়েড। কি বলা হয়? অর্থাৎ এই গোল আকৃতির হলে টরয়েড, লম্বা আকৃতির হলে সলিনয়েড। কথা ওকে? মানে লোহার জাতীয় মেটাল পদার্থ হতে হবে। মানে কাঠের চুরি হলে তো হবে না স্বাভাবিকভাবে। কাঠের চুরি হয় না, এই কাঁচের চুরি হয় তো। যা পাঠিয়ে দাও। সো আমি একটা টরয়েডের ছবি আঁকি। তোমাদের আবার মনে হতে পারে, ভাই কি ডিপ রকলির ছবি আঁকছেন কেন? এই এই এটা হচ্ছে টরয়েড। এটা তো মেলা জটিল প্রশ্ন, এত সহজে উত্তর দেওয়া যাচ্ছে না। এটা অনেক জটিল প্রশ্ন। আগে বিয়ের মানই বের করলাম, তার মধ্যে মেডাল নিয়ে যাবো এখন আবার, তাহলে সমস্যা। যেমন কোশ্চেন যদি পেঁচানোর ইচ্ছা হয়, তাহলে আমরা কি করতে পারি? একটা টরয়েড বানাতে পারি, ওর মধ্যে একটা সলিনয়েড ঢুকে দিতে পারি। বেশি না, 4-5 পৃষ্ঠা অঙ্ক হয়ে যাবে আর কি। তো এগুলো হবে না, টেনশন নাই আর কি। সো এই সলিনয়েড টরয়েড চিনলা? ওকে, গুড। সো এই টাইপে আপাতত এই পর্যন্তই। নাও টাইপ নাম্বার 10। এই টাইপ নাম্বার 10 হচ্ছে একটা মুখস্থ টাইপ, শুরু হচ্ছে এখন থেকে। এর নাম হলো ভূচুম্বকত্ব। ভূচুম্বকত্ব। সামনের দিন একটা শীট দিব, ওই দিনই 10 মিনিট পড়ার টাইম দিব, তারপর ধরবো সবাইকে। 10 মিনিটেই মুখস্থ করতে হবে। বাড়িতে তো তোমরা মুখস্থ করো না, পড়ো না তো বাড়িতে, কি যে করো বাড়িতে। ভূচুম্বকত্ব। এই বলো, ভূ মানে কি? হাত বেড়া। ভূ মানে পৃথিবী। তাহলে ভূচুম্বকত্ব মানে পৃথিবীর চুম্বকত্ব।
আমি বেসিক ক্লাসে তোমাদেরকে বলেছিলাম না যে রাখালের একটা লাঠি ছিল, পাহাড় আকর্ষণ করছিল। তো এখন আমরা শিখবো যে পৃথিবীতে একটা চুম্বক, এই পৃথিবীর চুম্বকত্বটা কেমন, পৃথিবীর চুম্বক কেমন করে আছে, বাঁকা না সোজা, শক্তিশালী না দুর্বল, এটা কোন জায়গায় বেশি কোন জায়গায় কম, বাংলাদেশে কেমন, ইন্ডিয়াতে কেমন, আমেরিকায় কেমন, এবং এই যে বাংলাদেশে কেমন, ইন্ডিয়াতে কেমন, আমেরিকায় কেমন, এই মানগুলো আমাদের মুখস্থ করতে হবে, এগুলো পরীক্ষায় আসবে। এটাই হচ্ছে এই অধ্যায়ের এই পাঠের বিজ্ঞান। ওকে, সো এখন মানুষ এই ভূচুম্বককে যখন মানে পৃথিবীর চুম্বকত্বকে যখন বিশ্লেষণ করা শুরু করলো, তারা প্রথমে নির্ধারণ করলো যে এই পৃথিবীর চুম্বকত্ব বা ভূচুম্বকত্বের, যাকে তাকে নিয়ে ভাবলে হবে না, তারা ভূচুম্বকত্বের উপাদান নির্ধারণ করলো স্পেসিফিক্যালি 3টি। বলো, ভূচুম্বকত্বের উপাদান কয়টি? 3টি। এই 3টা উপাদানের নাম আজকে মুখস্থ করতে হবে, এর অঙ্ক আমরা সামনের ক্লাসে করব, আজকে বোঝাটা সেরে ফেলি। ভূচুম্বকত্বের উপাদান কয়টি? 3টি। প্রথমটার নাম হলো বিচ্যুতি। বিচ্যুতি। তারপরেরটার নাম হলো বিনতি। আর লাস্টেরটার নাম হলো ভূচুম্বকত্বের আনুভূমিক উপাংশ। বাংলাতে বলবো, কি বলবো? এখন এখানে বিগার কি দেখো, আনুভূমিক উপাংশকে উপাদান বানালো, উলম্বকে বানালো না। মানে এটা একটা মেজাজ খারাপ করা বিষয় না? পরীক্ষায় আসবে নিচের কোনটি ভূচুম্বকত্বের উপাদান নয়, উত্তর হবে ভূচুম্বকত্বের উলম্ব উপাংশ। আর আমাকে জিজ্ঞেস করে ভাই আনুভূমিক কেন আছে, উলম্ব নাই কেন? নো অ্যান্সার, আমার কাছে কোনো উত্তর নাই। তাদের মনে হয়েছে নিয়ে নিছে। সো বিষয় হচ্ছে ভূচুম্বকত্বের উপাদান 3টা, বিচ্যুতি, বিনতি আর ভূচুম্বকত্বের আনুভূমিক উপাংশ। তো প্রথমে আগে মাথার মধ্যে ঢুকাই বিচ্যুতি বিনতি জিনিসটা কি, কেন গেস জিনিসটা কি? শিশিরাঙ্ক যেমন একটা তাপমাত্রা, দশা পার্থক্য একটা কোণ, ঠিক তেমনই করে আমি প্রথমে জানতে চাচ্ছি যে জিনিসটা কি। ক্যান ইউ গেস বিচ্যুতি বিনতি জিনিসটা কি? কোণ। তাহলে বিচ্যুতি বিনতি এই 2টা জিনিস একটা কোণ, এটা একটা কি কোণ। এই বিচ্যুতি বিনতি জিনিসটা কি বাবারা? কোণ। তো আগে আমি একটু তোমাদেরকে মুখস্থ একটা ডেটাই দিই। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, তোমরা জানো তো না? তো এই ঢাকা শহরে একটা চুম্বকের জন্য বিচ্যুতি কোণের মান হয় 1/2 ডিগ্রি ইস্ট, আর বিনতি কোণের মান হয় 31 ডিগ্রি নর্থ। এই 2টা দেখে নিশ্চয়ই আভাস পেয়েছ, বিচ্যুতি কোণ হয় ইস্ট অর ওয়েস্ট, বিনতি কোণ হয় নর্থ অর সাউথ। বাট এটার আরও ডেপথ ঘটনা আছে, এখন আমি একটু বোঝানোর চেষ্টা করছি। এটা আমাদের দড়ি, এটা কি? এই দড়িতে মনের মতো মনে করে এটা আমাদের একটা চুম্বক, ঠিক মধ্যবিন্দুতে দড়িটা আটকাইতে হবে। এরপরে চুম্বকটাকে ঝুলাইতে হবে। যাক, আমি যেটা চাচ্ছিলাম সেটাই হয়েছে। মানে এই চুম্বকটা যদি মুক্তভাবে ঝুলিয়ে দাও, তোমরা জানো যে চুম্বকটা কিন্তু সোজা হয়ে যায়, কারণ পৃথিবী আসলে একটা চুম্বক। এই পৃথিবীর চুম্বকের যেটা উত্তর প্রান্ত, ওখানে তোমার চুম্বকের দক্ষিণ প্রান্তটা চলে যাবে, আর পৃথিবীর চুম্বকের যেটা দক্ষিণ প্রান্ত, ওখানে তোমার চুম্বকের উত্তর প্রান্তটা চলে যাবে। এটা গেল, কোনো সমস্যা নাই। কিন্তু বিজ্ঞানীরা 2টা জিনিস লক্ষ্য করলো। তোমরা দেখছো না যে চুম্বকটা ব্যাক মানে একটু নিচু হয়ে আছে, এরকম নিচু হয়ে থাকতে পারে, আবার আমার দিকে উঁচু হয়ে আছে, তোমাদের দিকে
সো তারা দেখলো যে একটা চুম্বককে এরকম মুক্তভাবে ঝুলিয়ে দিলে ঠিক মধ্যবিন্দুতে চুম্বকটা আনুভূমিক বরাবর থাকে না, চুম্বকটা আনুভূমিক থেকে একদিক চেড়ে যায় একদিক নেমে যায়। এই আনুভূমিক রেখা থেকে কতটুকুটা উপরে বা নিচে গেল এই কোণটাকে বলা হয় বিনতি কোণ। নতি মানে উঁচু নিচু। কথা কি বুঝতে পেরেছি? অর্থাৎ এই যে দেখছো না চুম্বকের এই মাথাটা উঁচু এই মাথাটা নিচু, হ্যাঁ কি না? এখন মনে করো চুম্বকের নর্থ মাথাটা উঁচু, তাহলে এটাকে আমরা বলবো এত ডিগ্রি নর্থ। যেমন ঢাকা শহরের ক্ষেত্রে নর্থ মাথাটা 31 ডিগ্রি চেড়ে থাকে, তাই ঢাকা শহরের বিনতি কোণ 31 ডিগ্রি নর্থ। অনেকটা এরকম কনসেপ্ট। কথা ক্লিয়ার? এবং আরেকটা জিনিস লক্ষ্য করো, এই চুম্বক, এখন তো আমার হাত নড়ছে আমি কথা বলছি, চুম্বকটা এক্স্যাক্ট সোজা থাকে না, মানে ভৌগোলিক নর্থ সাউথে না থেকে সামান্য একটু বেঁকে থাকে। এখন এটা পূর্ব দিকেও বাঁচতে পারে, মানে নর্থ সাউথ তো ফিক্সড, নর্থ মাথাটা পূর্ব দিকেও বাঁচতে পারে পশ্চিম দিকেও বাঁচতে পারে। ঢাকা শহরে যদি একটা চুম্বক মুক্তভাবে ঝুলানো হয় ওটা পূর্ব দিকে 1/2 ডিগ্রি বাঁকে, তাই ঢাকা শহরের বিচ্যুতি কোণ কত? 1/2 ডিগ্রি ইস্ট। অর্থাৎ ফ্যাক্ট হচ্ছে উপরে নিচে কতটুকুটা মানে আনুভূমিক রেখা থেকে কতটুকুটা আপ ডাউন করলো এটা হলো বিনতি, আর নর্থ সাউথ প্রান্তটা ডানে বামে কতটুকুটা মানে জাস্ট ডানে বামে কতটুকুটা মুভমেন্ট করলো এটার নাম বিচ্যুতি। তাহলে ডানে বামে হলো বিচ্যুতি, উপরে নিচে হলো বিনতি। বল অবশ্যই ভিন্ন অনুভব, প্রত্যেকটা জায়গায় চুম্বক আলাদাভাবে থাকবে। বাংলাদেশে 31 ডিগ্রি, তোর বাড়িতে 31 ডিগ্রি না হতে পারে, 31 ডিগ্রি ঢাকায়, সব প্রত্যেকটা জায়গায় আলাদা। হ্যাঁ হ্যাঁ, মানে পৃথিবীর নর্থ পোল আর সাউথ পোলটা তো তোর বাড়ি থেকে দূরত্ব যা, ঢাকা শহর থেকে দূরত্ব তো তাই না, ব্রাজিল থেকে দূরত্ব তো তাই না, পেরু থেকে দূরত্ব তো তাই না, সৌদি আরব থেকে দূরত্ব তো তাই না। তো দূরত্ব চেঞ্জ হলে পোল থেকে অ্যাঙ্গেল চেঞ্জ হবে না, এটাই ফ্যাক্ট। ওকে, সো তাহলে বিনতি মানে উপরে নিচে, বিচ্যুতি মানে ডানে বামে, এইটুকুটা কি ক্লিয়ার? আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে বাবা, এই বিচ্যুতি কোণকে আমরা থিটা দিয়ে চিহ্নিত করি, আর বিনতি কোণকে আমরা ডেল দিয়ে চিহ্নিত করি। বিচ্যুতি কোণকে থিটা দিয়ে চিহ্নিত করি, বিনতি কোণকে ডেল দিয়ে চিহ্নিত করি। ওকে, থিওরিটিক্যাল আলোচনা এটাই, আর ম্যাথামেটিক্যাল আলোচনা এটা চলে আসবে আর কি। এটা এমন কিছু না, জাস্ট কস্ট করে দিলে আনুভূমিক ভাবে চলে আসবে। আনুভূমিক মানে তো কস্ট, তাই না? সেটা কস্ট করে দিলে চলে আসবে। সামনের দিন যখন ম্যাথামেটিক্যাল আলোচনা করব তখন এটা হয়ে যাবে, সমস্যা নাই। এই পর্যন্ত ওকে ক্লিয়ার? হ্যাঁ, ওটা তো আমি পড়াবো, তোকে এখন হালকার উপর ঝাপসাতে বলার দরকার নাই। আজকে খালি এইটুকুটা শোন, বিনতি মানে উপরে নিচে না ডানে বামে, মানে নতি আছে মানে উপরে নিচে, আর বিচ্যুতি মানে আজকে খালি একটা কথা মনে রাখলেই এই টাইপ 10 সম্পর্কে আর কিছু দরকার নেই, ওই একটাই তুই মনে রাখতে পারবি না। এই কথা ওকে গুড। আর আজকের ক্লাস পর্যন্ত একটু যে কোনো সময় পরীক্ষার জন্য প্রস্তুত থাকে। তোমাদের পাশে আছে আরে ফিজিক্স, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি।